আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেফ একাডেমির পক্ষ থেকে আজকে ক্লাসে যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সম্ভবত সাউন্ড ক্লিয়ার আছে আমার এখান থেকে যতটুকু আমি শুনতে পাচ্ছি। তারপর আপনারা একটু আমাকে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমরা জাস্ট একটা মিনিট অপেক্ষা করব, তারপর আমরা ক্লাসে চলে যাব। আপনারা ইতিমধ্যেই আমাদের পেজে ঘোষণা দেখেছেন যে আজকে প্রিপোজিশনের উপরে আমার একটি ক্লাস নেওয়ার কথা, এবং এটা হচ্ছে আমার সেফ একাডেমিতে আজকে প্রথম ক্লাস। সেফ একাডেমির পেজ থেকে আজকে আমার এটা প্রথম ক্লাস। তো আমি আপনাদের কাছে এই জন্য অনুরোধ করবো যে আজকে ক্লাসটাতে আপনারা যারা থাকবেন, মানে উপস্থিত থাকবেন লাইভে, একটু প্রাণবন্ত থাকার চেষ্টা করব, একটু কমেন্ট করার চেষ্টা করব। কমেন্ট মানে হয়তো কমেন্ট না, যেগুলো আসলে প্রয়োজনীয় সেই কমেন্ট গুলো, আমি যেখানে কিছু উত্তর চাইবো আপনাদের কাছ থেকে সেই উত্তরগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি আপনারা একটু লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন। আমি সবাইকে অনুরোধ করবো যে লাইভটা আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ আজকের লাইভটা শেয়ার করলে আরেকটা লাভ আছে। সেটা হলো, আপনারা যদি আজকের লাইভটা যারা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে আমরা 3 জনকে আমার লেখা টেক্সট মার্কার যে বইটা আছে সেই বইটা 3 জনকে আমরা দেব। এবং আজকে যেহেতু প্রিপোজিশনের উপরে ক্লাস, এটা অনেক জটিল টপিক, অনেকের কাছে অনেকে মুখস্থ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করে, অনেকে তারপরও এদিক সেদিক অনেকে পারে না। তো এই ইম্পর্টেন্ট টপিকটার উপরে নোট করতে হবে আজকে। আপনারা অলরেডি ক্যাপশনে সেই লেখাটা দেখতে পাচ্ছেন যে এই টপিকটার উপরে, ক্লাসটার উপরে নোট করতে হবে। নোট করে আমাদের একটা সেফ একাডেমি একটা গ্রুপ আছে, সেফ অ্যাডমিশন গ্রুপ। এই সেফ অ্যাডমিশন গ্রুপে নোটটা শেয়ার করতে হবে। ওই নোট যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে কিন্তু 3 জনকে আবার 3টা টেক্সট মার্কার বই উপহার দেওয়া হবে। টেক্সট মার্কার বইটা কি যারা জানেন না তাদের জন্য বলি, এইচএসসি যে টেক্সট বইটা রয়েছে, এই টেক্সট বইয়ের কমপ্লিট একটা সমাধান, যেটা আপনার এইচএসসি পরীক্ষাও কাজে লাগে এবং অ্যাডমিশন পরীক্ষাতে কাজে লাগে। মূলত অ্যাডমিশন পরীক্ষাতে বেশি কাজে লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে রিটেন হয় সম্পূর্ণ টেক্সট নির্ভর, সেখানে এই বইটা থেকে আপনার কাজে লাগবে। কাজে লাগবে বলতে উৎকৃষ্ট একটা বই আপনি এখানে পাবেন, এবং সেই সাথে টেক্সট বুক থেকে যত ধরনের গ্রামার প্রশ্ন, ভোকাবুলারি প্রশ্ন থাকে, সব প্রশ্নগুলো সেই বইটাতে আছে। তো কমপ্লিট একটা প্যাকেজ। এটা ইন্টারমিডিয়েট তো অবশ্যই, অ্যাডমিশনের জন্য এইচএসসি টেক্সট বুকের উপরে। তো এই বইটা আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রোভাইড করব। তো সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা প্রোভাইড করব, এবং আজকে ক্লাসে নোট শেয়ারকারী যারা নোট শেয়ার করবে আমাদের গ্রুপে, তাদেরকে আমরা এটা শেয়ার করব। এই 3 জনকে আমরা বই শেয়ার করব, অর্থাৎ মোট 6 জন এটা আমাদের কাছ থেকে আজকে পাবে। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনারা আমাকে একটু জানান যে আমার সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, ইতিমধ্যে অনেকেই শেয়ার করেছে। যারা শেয়ার করবেন কমেন্টে একটু ডান লিখে রাখেন, কারণ কি অনেক সময় শেয়ার অপশনে গিয়ে প্রাইভেসি থাকার কারণে বোঝা যায় না, দেখা যায় না। এই জন্য আমরা আপনাদের কমেন্ট গুলো চেক করতে পারবো পরবর্তীতে পুরস্কার দেওয়ার জন্য। সো যারা শেয়ার করেছেন একটু কমেন্টে ডান লিখে দিবেন। ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করছি। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে আমরা আলোচনা করব কোথা থেকে, ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন এমন একটা মানে মানে জিনিস যেটা দোলনা থেকে কবর পর্যন্ত আসলে সব জায়গায় কাজে লাগে। দোলনা থেকে কবর পর্যন্ত সব জায়গায় কাজে লাগে। দোলনা থেকে কবর পর্যন্ত মানে কি, আমি আপনাদের মধ্য থেকে যদি বলি, এই এখানে যে ধরনের অডিয়েন্স গুলো আছেন, এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদেরও কাজে লাগবে। অ্যাডমিশন পরীক্ষার্থী যারা, তাদেরও কাজে লাগবে। সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও কাজে লাগবে। এমনকি চাকরি প্রস্তুতিতে যারা আছেন, যারা আমার অনেক আগে শিক্ষার্থী ছিলেন, তারা এখন আমার মাঝে মাঝে ক্লাস করেন, তো তারা অ্যাডমিশন দেবেন না, তাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা কাজে লাগবে। সো এটা এমন মানে খুবই মানে মানে ইন্টারেস্টিং একটা টপিক, এবং খুবই কমন এবং খুবই উপকারী বা দরকারি একটা টপিক। সো এই টপিকটা আশা করি ইনশাআল্লাহ যারা আপনারা যুক্ত আছেন আমরা সবাই একত্রে এটা পড়বো। যারা সালাম দিয়েছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং যারা শেয়ার করেছেন অবশ্যই কমেন্টে শেয়ার ডান লিখে দিবেন, কারণ সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে কি দেওয়া হবে, টেক্সট মার্কার বই দেওয়া হবে। এটা কি বই? এইচএসসি টেক্সট বুকের উপরে আপনার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য কমপ্লিট একটা সলিউশন। তো আমরা প্রথমে তাহলে চলে যাই আমাদের টেক্সট, আমাদের প্রিপোজিশনের উপরে যে আলোচনাটা রয়েছে
সেই আলোচনায় প্রথমে আমরা কি পাবো এটা একটু দেখি। ওকে, প্রথমে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো কি, যে প্রিপোজিশন ব্যবহারগত দিক থেকে দুই ধরনের হয়। প্রিপোজিশনটাকে প্রথমে আমরা একটু আলাদা করে নিই, কারণ আমরা জানি যে কিছু প্রিপোজিশন আমরা বলি কি অ্যাপ্রোপ্রিয়েট, মুখস্থ করতে হয়, আর কিছু প্রিপোজিশন আমরা কি করি, আমরা সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, বলি যে এইরকম হলে তখন এরকম প্রিপোজিশন বসে, তাই না? এই যে দুইটা ভাগ, এই দুইটা ভাগের কথা এখানে বলা হচ্ছে যে ব্যবহারগত দিক থেকে প্রিপোজিশন দুই ভাগে ভাগ করা হয়। ওকে, তো ব্যবহারগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হলে এই ভাগটা কি? প্রথমে বলা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন এবং তারপরে হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের দুই ধরনের ব্যবহার আমরা কি কি দেখলাম? জেনারেল ইউজ অফ প্রিপোজিশন আর আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। ওকে, এবার আমরা একটু দেখি জেনারেল ইউজ অফ প্রিপোজিশনটা আসলে কি। আচ্ছা, জেনারেল ইউজ অফ প্রিপোজিশন হলো আমরা সাধারণত বিভিন্ন প্রিপোজিশনের অর্থ অনুসারে তাদের ব্যবহারগুলো আমরা দেখার চেষ্টা করি অনেক সময়। এইটাই মূলত জেনারেল ইউজ অফ প্রিপোজিশন। এই ধরনের প্রিপোজিশন তিন ভাগে ভাগ করা হয়। এই ধরনের প্রিপোজিশন কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রিপোজিশন অফ প্লেস, জায়গার আগে বসে এমন কিছু প্রিপোজিশন, যেমন এট ছোট জায়গার আগে বসে, ইন বড় জায়গার আগে বসে, এরকম ব্যবহার আছে না? এই প্রাইমারি নলেজটুকু তো হয়তো আপনাদের ইনশাআল্লাহ হয়তো আশা করি আপনাদের আছে। তো ওই যে ব্যবহারগুলো, এটা হলো প্রিপোজিশন অফ প্লেস। এরপর আছে প্রিপোজিশন অফ টাইম, সময়। সময় কোনটা দ্বারা বোঝায়? যেমন এক সবচেয়ে ছোট সময়, ইন বড় সময়, অন কোন একটা দিনের আগে বসে। এরকম যে প্রিপোজিশনের ব্যবহারগুলো আছে এগুলোকে বলা হয় প্রিপোজিশন অফ টাইম। এরপরে যেটা আছে সেটা হলো প্রিপোজিশন অফ প্লেস, টাইম এন্ড ডিরেকশন। প্রিপোজিশন মাঝে মাঝে দিক বোঝায়। আরো দু একটা জিনিস আছে যেটা মাইনর, এটা মেজর তিনটা ভাগে ভাগ করা হয়। জেনারেল ইউজ অফ প্রিপোজিশনকে প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন। ওকে, এবার আসি হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন মানে কি? এই জায়গাটায় অ্যাপ্রোপ্রিয়েট বা যথোপযুক্ত বলার কারণ হলো এই প্রিপোজিশন গুলোর ব্যবহারের ক্ষেত্রে আমরা সাধারণত প্রিপোজিশনের প্লেস, টাইম, ডিরেকশনের যে ব্যবহার অথবা প্রিপোজিশনের যে অর্থ সেটা আমরা অনুসরণ করি না। সাধারণত যেটা প্রচলিত আমরা সেটাই অনুসরণ করি। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আবার দেখা যায় এটা মিলে যায়, তবে সাধারণত আমরা প্রচলন অনুসারে এটা কি করি এটা আমরা মনে রাখি। যেমন অ্যাডিক্টেড, এরপরে আমরা কি বসাই? অ্যাডিক্টেড শব্দটার পরে আমরা সবসময় একটা প্রিপোজিশন বসাই টু। অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, ডেডিকেটেড টু, একটা কি বসাই? প্রিপোজিশন বসাই, সেটা কি? টু। তার মানে এই যে একটা ব্যবহার, প্রচলিত একটা ব্যবহার যে অ্যাডিক্টেড এর পরে টু বসবে। ওকে, হিন্ড্রেন্স বাধা, প্রতিবন্ধকতা, এরপরে কি বসবে? টু বসবে। এই জায়গাগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। আমি আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনের যে ব্যবহারগুলো আছে সেইগুলোর একটা পিডিএফ আমি দেওয়ার চেষ্টা করব আমাদের পেজ থেকে বা আমাদের গ্রুপ থেকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা প্রথমে প্রিপোজিশনের কিছু এক্সারসাইজ আমরা দেখব। এক্সারসাইজ বলতে কি, কিছু রিয়েল কোশ্চেন আমরা দেখব। আমি আসলে প্রথমে একটু দেখতে চাই যে আপনাদের প্রিপোজিশনের প্রতি আগ্রহটা কেমন, আপনারা প্রিপোজিশন কতটা বুঝেন, কতটা বিগত প্রশ্নগুলো থেকে কতটা আপনাদের এক্সপার্টাইজ রয়েছে, এইটা আমি প্রথমে একটু দেখার চেষ্টা করব। তারপরে আমি প্রিপোজিশন আলোচনায় চলে যাব। এই যে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন যেটা, এইটা আসলে আলোচনার একটা বিষয়, সেখানে আমি কিছু পিকচার দিয়ে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। আমি যদি স্লাইডটা একটু এক্সিট করে আপনাদেরকে যদি আমি দেখাই যে প্রিপোজিশনের ব্যবহারগুলো আজকে আমরা পিকচার থেকে কিভাবে পড়বো সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন এই যে প্রিপোজিশন অফ টাইম, এটা দেখেন প্রিপোজিশন অফ টাইম, এই যে সময়বাচক প্রিপোজিশন গুলো কোথায় বসে এটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে। এরপরে আমরা প্রিপোজিশন অফ টাইমের আরো ব্যবহার দেখবো, তারপরে প্রিপোজিশন অফ টাইমের আরো ব্যবহার আছে। এরপরে প্রিপোজিশন অফ প্লেস আর ডিরেকশনের এই পিকচারটা থেকে আমরা অনেকগুলো প্রিপোজিশন এখান থেকে দেখার চেষ্টা করবো, শিখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রিপোজিশন অফ প্লেস এর আরো কিছু পিকচার আছে, এখান থেকে আমরা দেখবো। এই জায়গাগুলো থেকে দেখলে এই প্রিপোজিশনের ব্যবহারগুলো কিন্তু একটু হলে আপনার জন্য বোধগম্য বা সহজ মনে হবে। এরপরে আমরা প্রিপোজিশন অফ প্লেস এর আরো কিছু পিকচার দেখবো। সবার শেষে প্রিপোজিশন অফ ডিরেকশনের কিছু দেখবো এবং কিছু মিসেলেনিয়াস বা অতিরিক্ত কিছু বা বিবিধ কিছু প্রিপোজিশন আমরা এখান থেকে দেখবো। তো এই প্রিপোজিশনের আলোচনাগুলো দেখার পূর্বে আমি আপনাদের জন্য যেটা করতে চাই সেটা হলো
প্রিপজিশনের কিছু এক্সারসাইজ আমি আপনাদের জন্য প্রথমে একটু দেখানোর চেষ্টা করব। সেই এক্সারসাইজ গুলোতে যাওয়ার আগে যারা এইচএসসি 2024 ব্যাচের রয়েছেন তাদের জন্য আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচ শুরু হয়েছে, যেখানে আমরা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা পড়াবো এবং তারপর এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোন বিশ্ববিদ্যালয় শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা আপনাদেরকে পড়াবো, যেখানে 280টার মতো আমাদের লাইভ ক্লাস থাকবে, পরীক্ষা থাকবে 283টা, পিডিএফ থাকবে 150টা। এই ধরনের 8 মাস ব্যাপী একটা কোর্স আমাদের প্রি অ্যাডমিশনের জন্য এইচএসসি 24 ব্যাচের জন্য আছে। তার পাশাপাশি যারা সেকেন্ড টাইমার রয়েছে, সেকেন্ড টাইমার যারা, তাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হলো কি সেকেন্ড টাইমার ব্যাচ 2024। এদের জন্য আমাদের 8 মাস ব্যাপী একটা প্রোগ্রাম, সেখানে আমরা 290টা ক্লাস, 295টা পরীক্ষা, 140টা পিডিএফ, এগুলো আমরা তাদের জন্য কিন্তু রেখেছি। তো এই জন্য যারা আপনারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান তারা আমাদের কোর্সগুলোতে একটু ভর্তি হয়ে যাবেন। এর বিস্তারিত জানার জন্য আমাদের পেজে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা আমাদের পেজে অনেক পোস্ট দেওয়া আছে, সেই পোস্টগুলো থেকেও আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আমাদের কোর্স ফি এখন পর্যন্ত এই দুটো কোর্সেরই কোর্স ফি আমাদের 5,000 টাকা, তবে ডিসকাউন্টের পরে এখন যদি আপনি ভর্তি হন তাহলে প্রি অ্যাডমিশন ব্যাচে 2,500 টাকায় ভর্তি হতে পারবেন এবং সেকেন্ড টাইম ব্যাচে মাত্র 1,500 টাকা আপনি ভর্তি হতে পারবেন। ওকে, তাহলে এটা ছোট করে একটা বিজ্ঞাপন চলে গেল, বিজ্ঞাপন পাখির মতো উড়ে যাক। এবার আমি কিছু প্রিপোজিশনের উদাহরণ দেখব। দেখেন প্রিপোজিশনের উদাহরণগুলোতে আমি কি লিখেছি, টাইটেলটা কি দিয়েছি। আমি টাইটেলটা দিয়েছি হলো প্রিপোজিশন প্যারাডক্স। প্রিপোজিশন প্যারাডক্স টাইটেল দেওয়ার কারণ কি? প্যারাডক্স শব্দটা হলো স্বাভাবিক দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মনে হয় এরকম, কিন্তু আসলে ওরকম হয় না। প্রিপোজিশন অধিকাংশ জায়গায় এরকমই, আপনি দেখবেন যে প্রিপোজিশন গুলো আপনি পারেন না, অপশনে ভুল হচ্ছে, সেখানে আপনি যেটা দাগাইছেন সেটা আপনার কাছে মনে হয় উপযুক্ত। ধরেন সেখানে ইন হওয়ার কথা, আপনার কাছে মনে হচ্ছে এখানে ইন হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন ঘুরিয়ে পেঁচিয়ে সেখানে ইন না দিয়ে অন দিয়েছে, অ্যাট দিয়েছে। তো এই জন্য আমি এটা টাইটেলটা দিয়েছি প্রিপোজিশন প্যারাডক্স। এটা আসলে দেখলে একরকম মনে হয়, আবার দেখা যায় যে একটু ভিতরে অন্যরকম থাকে। তো এই প্রিপোজিশন প্যারাডক্সের আমাদের প্রথম কোশ্চেন, ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ 4 o'clock। অপশন এ ইন, অপশন বি টু, অপশন সি ফর, অপশন ডি বাই। সবাই একটু উত্তর করবেন, সবাই। আপনার উত্তর ভুল হোক, অনেকে উত্তর করতে চান না, অনেকে মনে করেন কি যে উত্তর করলে একটা ভুল উত্তর করলে মানে ভাইয়া আমার এটা নামটা উচ্চারণ করবে, এতগুলো মানুষের সামনে আমার নাম বলবে যে আমি ভুল করছি। একটা জিনিস চিন্তা করেন, যারা উত্তরটা করতে চান না তাদের জন্য বলি, এখানে ধরেন কথার কথা আপনার নামটা উচ্চারণ করলাম যে আপনি ভুল উত্তর করছেন, তাহলে এখানে আপনাকে কয়জন দেখলো, কয়জনের সামনে নামটা উচ্চারণ করলো আপনি ভুল, আবার চিনেই বা কয়জন আপনাকে, তাও ধরলাম আপনাকে 5-7 জন চিনে, 10-12 জন চিনে, 10-12 জন 5-7 জনের মধ্যে আপনার কি হলো, ভুলটা হলো। আপনি ধরেন যে একটু মনে কষ্ট পেলেন যে আমার ভুল হয়েছে, এতগুলো মানুষ জানলো, কিন্তু এই 10-12 জনের মধ্যে থাকার ফলে এই প্রশ্নটার উত্তর যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনার যে সফলতাটা অর্জন হবে সেটা কিন্তু অনেক মানুষের কাছে বলার মতো। আবার দেখেন এই লজ্জা থেকে যদি আপনি কোশ্চেন আনসারে অংশগ্রহণ না করেন, এই উত্তরটা যদি আপনি ভালোভাবে শিখতে না পারেন, তাহলে এমন হতে পারে যে আপনার এই ভুল উত্তর শেখার কারণে বা সঠিক উত্তর না শেখার কারণে এমন একটা জায়গায় গিয়ে আপনার উত্তরটা ভুল হলো, যেই রেজাল্টটা এরকম 5 জন 7 জন 10 জন না, হাজার হাজার মানুষ দেখবে। তো বড় ধরনের লজ্জার হাত থেকে বাঁচার জন্য আমরা ছোট ধরনের লজ্জা ইনশাআল্লাহ মানে একটু মেনে নিতে পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, সো ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ 4 o'clock। অপশন এ ইন, অপশন বি টু, অপশন সি ফর, অপশন ডি বাই। আচ্ছা, এখানে অনেকেই আপনারা উত্তর করেছেন 1 2 3 দিয়ে উত্তরটা করবেন, গুড। এখানে মাহিনকে আমি দেখতে, মিম খাতুন, সরি মিম খাতুনের আগে কমেন্ট এসেছিল, মাহিন সম্ভবত, মাহিমা 1 দিয়ে তারপরে উত্তরটা দিয়েছিল। ওকে, এবিসিডি লিখলেই হবে, তবে 1 2 3 এটা আমরা দেব। আর সবাই একটু আমরা কমেন্ট করব, সবাই একটু কমেন্ট করব। আর যারা এখন আমরা ভিডিওটা শেয়ার করি না তারা শেয়ার করে দিব। কেন? কারণ আমাদের টেক্সট মার্কার যে বইটা আছে টেক্সট বুকের উপর, সেই বইটা কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে আমরা কি দিব, উপহার হিসেবে একেবারে আপনার বাসায় কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব, বা আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এটা পাঠিয়ে দেব। ওকে, ইউ মাস্ট বি ব্যাক ড্যাশ 4 o'clock। 4 o'clock মানে কি? 4টা বাজে। 4টা, দেখেন অর্থটা কেমন হয়, 4টা বাজার আগে তোমাকে চলে আসতে হবে, 4টা বাজার আগে তোমাকে চলে আসতে হবে। এখানে আমি সবচেয়ে বেশি যে আনসারটা পাইলাম সেটা হলো ইন, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখেন তো, ইন কোথায় বসে এটা আমি একটু পরে বলবো, তবে আমি জাস্ট এইটা শুধু একটু বলি। কোন নির্দিষ্ট সময়ের পূর্বে
কোন নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আপনি কোন কাজ সমাপ্ত করেন তাহলে সেটা হয় বাই। তাহলে সেটা কি হয়? বাই। এই বাই দ্বারা যেটা বোঝায় সেটা হলো বিফোর। এই বাই দ্বারা কি বোঝায়? বিফোর বোঝায়। যেমন ধরেন আমি বিকেল 4টার আগে মাঠে পৌঁছে যাব, তাহলে আই উইল বি ইন দ্য ফিল্ড, আমি মাঠে কি করব? পৌঁছে যাব। অথবা আই উইল রিচ দ্য ফিল্ড, আমি মাঠে কি করব? পৌঁছে যাব বাই 4 PM, 4টা বাজার আগে। এই 4 o'clock কিন্তু ওই ধরনের কথাই বলা হচ্ছে। সো এখানে কোন নির্দিষ্ট সময়ের আগে কাজ করা বোঝাতে বাই অথবা বিফোর এই দুইটা যে কোনো একটা প্রিপজিশন ব্যবহার করা যায়। ওকে, আচ্ছা এটা আমরা দেখলাম। ইন কোথায় বসে আমরা একটু পরে আসছি। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন, আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। Hurry up, we have to go dash 5 minutes. Hurry up, we have to go dash 5 minutes. Option A in, option B on, option C by, option D for. কোনটা হবে? সবাই আমরা একটু উত্তর করি, সবাই আমরা একটু উত্তর করব, কোনটা হবে? সবাই আমরা একটু উত্তর করব এবং অবশ্যই আমরা লাইভটা একটু শেয়ার করে দিব। শেয়ার করে কমেন্টে ছোট্ট একটু ডান লিখে দিব, যাতে পরবর্তীতে আপনি শেয়ার করেছেন আপনাকে খুঁজে বের করতে, পুরস্কার দেওয়ার জন্য লটারির মাধ্যমে খুঁজে বের করতে আপনাকে একটু আমাদের সহজ হয়। ওকে, সবাই একটু আমরা শেয়ার করে দেই। আচ্ছা, হারি আপ, উই হ্যাভ টু গো দ্যাট 5 মিনিটস। স্বাভাবিকভাবে দেখেন আপনার কাছে মনে হতে পারে স্যার একটু আগে আমরা শিখেছি যে কোন নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই হয়, তাহলে 5 মিনিটের পূর্বে আমাদেরকে রওনা দিতে হবে, এটা কি মিলে? যেমন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা বললাম এই তাড়াতাড়ি চলো, 5 মিনিটের মধ্যে আমাদেরকে বের হতে হবে, তার মানে কি 5 মিনিটের পূর্বে বের হতে হবে, তার মানে তো এখনই বের হতে হবে। এই ধরনের অর্থ কি বোঝায়? বোঝায় না। কি বোঝায়? আমাদের হাতে 5 মিনিট আছে, এই 5 মিনিটের মধ্যেই আমাদেরকে বাইরে যেতে হবে, অর্থাৎ 5 মিনিট শেষ হওয়ার মধ্যেই আমাদেরকে কি করতে হবে? বাইরে যেতে হবে। কোন নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে কোনো কাজ করা বোঝাতে, এই আমি বলছি কিন্তু যারা নোট করবেন, নোট করে আমাদের সেফ অ্যাডমিশন গ্রুপে শেয়ার করবেন, তাদের জন্য কি থাকবে? টেক্সট মার্কার বইটা, 3টা বই 3 জনের জন্য উপহার থাকবে। সো এই কথাগুলো আপনারা কিন্তু নোটে লিখবেন। সেটা কি? যে নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে কোনো কাজ করলে সেটা কি বসে? সেটা বসে হলো ইন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ইন 5 মিনিটস। অর্থাৎ বলা হচ্ছে এখন ধরেন কত বাজে? 7:15 বাজে। 7টা কত বাজে? 15। তারা বের হবে কখন? 7:20 বের হবে। তখন এই 15 বাজে, তখন সে কি বলছে? যে হারি আপ, তাড়াতাড়ি করো, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে আমাদেরকে বের হতে হবে। তার মানে কি 5 মিনিট শেষ হবে, ওই শেষ মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? বের হয়ে যেতে হবে। তো নির্দিষ্ট সময়ের শেষে যে কাজ করা হয় সেটাকে আমরা কি বলবো? ইন বলবো। যেমন কেউ যদি বলে কোন একটা কাজ সে ইন 7 ডেজ, 7 দিনের মধ্যে করবে, তার মানে সে কি করবে? কোন একটা কাজ সে 7 দিনের মধ্যে করবে, তার মানে সে কি করবে? তার মানে সে 7ম দিনে গিয়ে কাজটা শেষ করবে। তার মানে সে 7ম দিনে গিয়ে কাজটা শেষ করবে, শেষ মুহূর্তে কাজটা করবে। একটু আমরা লিখে রাখি, শেষ মুহূর্তে কাজটা করবে। ওকে, এই ধরনের আরেকটা প্রিপজিশন আছে, সেটা কি? সেটা হলো উইদিন। লিখে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখেন, খুব ইম্পর্টেন্ট। উইদিন 7 ডেজ যদি বলে, উইদিন 7 ডেজ, তাহলে কি বোঝাবে? ইন 7 ডেজ তো বুঝলাম 7ম দিনে গিয়ে কাজটা শেষ করবে, মানে ভাই আমার 7 দিন লাগবে এই কাজটা শেষ করতে। আমার কয়দিন লাগবে? আমার 7 দিন লাগবে। ওকে, ইন 7 ডেজ। কিন্তু কেউ যদি বলে উইদিন 7 ডেজ, উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে, এটাও কিন্তু 7 দিনের মধ্যে, দুইটার অর্থ বাংলায় কি? 7 দিনের মধ্যে। এটা কি বোঝাবে? এইটা বোঝাবে 7 দিনের মধ্যে যে কোনো একদিন। এটা কি বোঝাবে? 7 দিনের মধ্যে যে কোনো একদিন বোঝাবে। যেমন আমাকে কেউ বললো যে ভাই আমার জন্য একটা চিঠি লিখে নিয়ে এসো। চিঠি বলতে ধরেন একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসো। এখন আমি বললাম ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে আমি পাঠিয়ে দেবো। এখন একটা অ্যাপ্লিকেশন লিখতে কি 1 সপ্তাহ সময় লাগবে? একটা অ্যাপ্লিকেশন বা লেটার বা চিঠি লিখতে কি 1 সপ্তাহ বা 7 দিন সময় লাগে? না। তারপরও সে 7 দিন কেন বললো? এর কারণ হয়তো সে ব্যস্ত থাকবে, 7 দিনের মধ্যে যে কোনো একদিন সে কি করবে? এটা পাঠিয়ে দিবে। তাহলে নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে যদি কাজটা করতে হয় তাহলে সেটা ইন, আর নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো মুহূর্তে যদি কাজটা করতে হয় তাহলে কি? উইদিন। সো কি বলছে? আমাদেরকে 5 মিনিটের মধ্যে বের হতে হবে। তার মানে কি হাতে মাত্র 5টা মিনিট সময় আছে, ওই 5 মিনিট শেষ হলেই কিন্তু আমাদেরকে বের হয়ে যেতে হবে। হয়তো তাদেরকে ট্রেন ধরতে হবে বা তাদেরকে বিমান ধরতে হবে।
ওকে গুড, যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লিখে দিবেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর কি? 2 নাম্বার ইন। আমরা সবাই একটু কমেন্ট করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ড্যাশ 15 মিনিটস। এইটা দেখি আমি, এইটা অন্তত সবার পারা উচিত। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ড্যাশ 15 মিনিটস। 15 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। 15 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট ড্যাশ 15 মিনিটস। কি হবে? বাই 15 মিনিটস, এট 15 মিনিটস, ইন 15 মিনিটস, অ্যাবাউট 15 মিনিটস। সবাই আমরা একটু আনসার করি। সবাই আনসার করব। আব্দুর রহমান, তাসফিয়া, ইয়ামিন, ইমতিয়াজ, সুমা, সঞ্জিদা, সবাই আমরা উত্তর করব। সবাই উত্তর ভুল হোক তাতে কোনো প্রবলেম নাই। সবাই আমরা উত্তর করব। উত্তর ভুল হোক তাতে কোনো প্রবলেম নাই, আমরা সবাই উত্তর করব ইনশাআল্লাহ। আমরা সবাই কি করব? উত্তর করব, উত্তর ভুল হলো। ওকে, আচ্ছা এই জায়গাটা আমরা একটু দেখি। এখানে কি বলা হচ্ছে? 15 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। আচ্ছা ভাই বলেন তো, প্রোগ্রামের কি নির্দিষ্ট কোনো সময় থাকে নাকি থাকে না? থাকে। ধরেন একটা প্রোগ্রাম রাত 8টায় শুরু হবে। একটা প্রোগ্রাম কখন শুরু হবে? রাত 8টায় শুরু হবে। এখন বাজে ধরেন 7টা 45। তখন আপনাকে বলতেছে, যে 7টা 45 আপনাকে বলতেছে ভাই তাড়াতাড়ি করো, গুছিয়ে নাও, অথবা সবকিছু ঠিকঠাক করো, 15 মিনিটের মধ্যে প্রোগ্রামটা শুরু হবে। এই 15 মিনিট মানে কি? 15 মিনিটের মধ্যে যে কোনো সময় হুট করে প্রোগ্রাম শুরু হয়ে যাবে? বলেন, 15 মিনিটের মধ্যে যে কোনো সময় হুট করে প্রোগ্রাম শুরু হয়ে যাবে না। 15 মিনিটের শেষ মুহূর্তে গিয়ে প্রোগ্রামটা শুরু হবে। তার মানে এখানে যদি আমার কথার কথা, এখানে যদি আমার অপশনে উইদিন থাকতো, তারপরেও কিন্তু আমি এখানে আনসার করতাম না। উইদিন থাকলেও আমি কি করতাম না? আনসার করতাম না, কারণ 15 মিনিটের যে কোনো মুহূর্তে প্রোগ্রাম শুরু হয় না। 15 মিনিট আছে মানে 15 মিনিট শেষ হবে, শেষ মুহূর্তে প্রোগ্রামটা শুরু হবে। তাহলে এখানে আনসার কি? আনসার হলো সি। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের, দ্য স্টর্ম ঘূর্ণিঝড় বার্স্ট ড্যাশ 5 o'clock অন মানডে। ঘূর্ণিঝড় 5টায় শুরু হয়েছে। সোমবার 5টায় ঘূর্ণিঝড় কি হয়েছে? শুরু হয়েছে। অপশন এ ইন, অপশন বি অন, অপশন সি এট, অপশন ডি বাই। কোনটা হবে? বলেন, ঘূর্ণিঝড় 5টায় শুরু হয়েছে, কোনটা হবে? 5 o'clock। বার্স্ট মানে হলো ফেটে পড়া। এখানে ফেটে পড়া বলতে ঘূর্ণিঝড় শুরু হওয়া আর কি। ওকে, কোনটা হবে? সবাই একটু আনসার করি আমরা সবাই। উত্তর ভুল হলো, সবাই আমরা আনসার করি। আর আমরা লাইভটা একটু শেয়ার করে দেই, কারণ সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে টেক্সট মার্কার বইটা উপহার হিসেবে দেওয়া হবে। এবং এই ক্লাসের নোট শেয়ার করতে হবে আমাদের কোথায়? সেফ অ্যাডমিশন গ্রুপে। সেখানেও কিন্তু যারা শেয়ার করবে নোট, তাদের মধ্য থেকে 3 জনকে 3টা বই দেওয়া হবে। সো মোট কয়টা বই? 6টা বই থাকবে। আর শেয়ার করে কমেন্টে কি লিখতে হবে? শেয়ার ডান। কমেন্টে কি লিখতে হবে? শেয়ার ডান, যাতে আমরা আপনাকে খুঁজে পাই। ওকে, দ্য স্টর্ম বার্স্ট ড্যাশ 5 o'clock। 5টায় শুরু হয়েছে। নোট করেন, লিখে রাখেন। নির্দিষ্ট সময় স্পেসিফিক যদি আমি বলি তাহলে ক্লক টাইম। স্পেসিফিক যদি আমি বলি ক্লক টাইম, ঘড়ির কাঁটার সময় বোঝালে আমরা তার পূর্বে এক বসাবো। কোন কাজ কখন শুরু হয়েছে এটা বোঝাতে যদি ঘড়ির টাইম ব্যবহার করা হয়, ক্লক টাইম ব্যবহার করা হয়, আমরা তার জন্য কি দিব? তার জন্য আমরা এট ব্যবহার করব। তার মানে দ্য স্টর্ম বার্স্ট এট 5 o'clock। কখন শুরু হয়েছে? 5 o'clock, 5টায় শুরু হয়েছে। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার 1 নাম্বার প্রশ্নে তো 4 o'clock এর পূর্বে আমরা এট দেই নাই, ওখানে কিন্তু 4 o'clock এ সে ফিরে আসবে এটা বলে না, বলছে 4টা বাজার আগে ফিরে আসতে হবে। 4টা বাজার আগে ফিরে আসতে হবে। আর ঘূর্ণিঝড় কি 5টার আগে শুরু হয়েছে? নাকি আমরা ঘূর্ণিঝড় কখন হয়েছে সেটা বোঝাই? বলে সকালে হয়েছে, দুপুরে হয়েছে, দুপুর 2টা 30 শুরু হয়েছে, এরকম বলি না? তার মানে কোন কাজ কখন শুরু হয়েছে এটা বোঝাতে যদি ক্লক টাইম ব্যবহার করা হয়, ক্লক টাইমের আগে আমরা কি বসাবো? এট বসাবো। ক্লক টাইমের আগে আমরা কি বসাবো? এট বসাবো। আমরা একটু ক্লক টাইম এভাবে লিখে রাখি, হ্যাঁ? ক্লক টাইমের পূর্বে আমরা কি বসাবো? এট বসাবো। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এরপরের প্রশ্ন যারা শেয়ার করবো আমরা কমেন্টে একটু লিখে দেব শেয়ার ডান। শেয়ারকারী সর্বোচ্চ 3 জন কি পাবে? টেক্সট মার্কার বই পাবে। টেক্সট মার্কার বইটা কি? এইচএসসি টেক্সট বুকের উপরে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য কমপ্লিট একটা সলিউশন বই। আচ্ছা, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল
into the garden. The man jumped dashed the wall into the garden. Option A for, option B having, option C regarding, option D over. কোনটা হবে? সবাই একটু কমেন্ট করি আমরা, কমেন্ট করি। গুড। এলমা লিজা, আপনি কমেন্টে অনেককে মেনশন করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। যারা এভাবে কমেন্টে মেনশন করে দিয়েছেন এবং শেয়ার করেছেন, শেয়ারকারীদের মধ্যে পুরস্কার তো পাবিনি, উপহার তো পাবিনি, তারপরও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এর কারণ হলো আমরা আসলে সেফ একাডেমিতে আমরা যারা শিক্ষকেরা আছি, আমরা কিন্তু অনেক পুরাতন বলতে আমরা, যেমন আমি 13 বছর বেশি সময় ধরে পড়াচ্ছি, আমাদের এখানে বাকি যারা আছেন, শাওন স্যার 14 বছর ধরে পড়াচ্ছেন, আমাদের ফাহিম স্যার আছেন সাধারণ জ্ঞানের 8 বছর ধরে পড়াচ্ছেন, আমাদের তুষার স্যার আছেন ইংরেজির 14 বছর ধরে পড়াচ্ছেন, জুবাইর স্যার আছেন আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র 16 বছর ধরে পড়াচ্ছেন। তো আমরা প্রত্যেকে কিন্তু অনেক সিনিয়র, অনেক দিন ধরে আমরা পড়াচ্ছি, কিন্তু সেফ একাডেমিটা কিন্তু শুরু হয়েছে সো মানে সবে মাত্র বা কিছুদিন হলো। এই জন্য সেফ একাডেমিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতাটা কিন্তু অনেক বেশি জরুরি। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখব দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, অর্থাৎ ড্যাশ দ্য ওয়াল, দেয়ালের উপর দিয়ে গিয়ে সে কি করেছে? বাগানে গিয়েছে। দেয়ালের উপর দিয়ে জাম্প দিয়ে সে বাগানে গিয়েছে। একটা জায়গা বা কোনো কিছুর উপর দিয়ে, ধরেন এটা একটা দেয়াল, এটা একটা কি দেয়াল, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অর্থে, নোট করে রাখেন, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অর্থে কি বসে? ওভার বসে। কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অর্থে কি বসে? ওভার বসে। মেঘের উপর দিয়ে বিমান উড়ে যায়, মেঘের উপর দিয়ে কি যায়? বিমান উড়ে যায়। এটাকে কি বলে? এটাকে বলে হলো the plane flew over the cloud. The plane flew over the cloud. আমি আপনাদেরকে যখন পিকচার গুলো দেখাবো, পিকচার থেকে প্রিপোজিশন গুলো যখন দেখাবো, তখন আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আমি এখনই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইটা, যে কোনো কিছুর উপর দিয়ে গতিশীল বোঝাতে কি বসে। এখানে আমার মনে হয় আপনারা এটা একটু দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা বিমান, এই যে হলো মেঘ। এখান থেকে খুব একটা ভালো হয়তো দেখা যাবে না, কারণ এটা সাদা কালো একটা পিকচার। এই যে হলো মেঘ, মেঘের উপর দিয়ে কি যায় বলেন? বিমান যায় না? এই জন্য দেখেন লেখা আছে এ প্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউড। এ প্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউড, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল। এই যে ওভার, উপরে চলমান, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল বোঝালে আমরা সেখানে কি ব্যবহার করব? সেখানে আমরা ব্যবহার করব হলো ওভার। এখন একটা জিনিস মনে করতে পারেন যে স্যার, আমাদের মাথার উপর যে ফ্যান ঘুরে, ফ্যানও তো উপরে গতিশীল, কিন্তু ফ্যান ঘোরাটাকে দেখেন কি বলা হচ্ছে? দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। আমার মাথার উপরে ফ্যান। এখানে ওভার বলে নাই, কি বলছে? অ্যাবাভ বলেছে। কেন বলেছে? দেখেন, উপর দিয়ে গতিশীল, চলে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে এটা ওভার, কিন্তু উপরে যদি গতি থাকা অবস্থায় স্থির থাকে, উপরে গতিশীল কিন্তু সেটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, স্থির, জায়গা পরিবর্তন করছে না, তাহলে সেটা হবে অ্যাবাভ। যেমন ফ্যান মাথার উপরে ঘুরে, কিন্তু ফ্যান কি জায়গা পরিবর্তন করে না, এই জন্য ফ্যান কি হবে? অ্যাবাভ হবে। আর কোনো কিছুর উপরে স্পর্শ করে লেগে থাকলে, কোনো কিছুর উপরে পৃষ্ঠতলে স্পর্শ করে লেগে থাকলে সেটাকে বলে অন। এই যে স্পর্শ করে লেগে থাকলে সেটাকে কি বলে? অন। যেমন এটা একটা সার্কেলের উপরে এই যে এরকম একটা তীর চিহ্ন স্পর্শ করে আছে। আমাদের আপনার টেবিলের উপরে আপনার বই আছে, আপনার হাতের উপরে আপনার কি আছে? ল্যাপটপ আছে বা মোবাইল আছে, এটা কি বলে? অন। এগুলো কি? অন। আর যদি একটু স্পর্শ না করে উপরে থাকে, সেটা গতিশীল থাকুক, সেটা কি? অ্যাবাভ। আর যদি উপর দিয়ে চলে যায় তাহলে সেটা কি? ওভার। যেমন পাখি আমাদের ছাদের উপর দিয়ে চলে গেল, পাখি আমাদের ছাদের উপর দিয়ে উড়ে গেল, তাহলে সেটা কি হবে? ওভার নাকি অ্যাবাভ? পাখি যদি ছাদের উপর দিয়ে উড়ে চলে যায় তাহলে সেটা কি হবে বলেন? পাখি যদি ছাদের উপর দিয়ে চলে যায় সেটা কি হবে? পাখি যদি ছাদের উপর দিয়ে চলে যায় তাহলে সেটা কি হবে? সেটা হবে ওভার, কারণ পাখি তো উড়ে চলে যাচ্ছে, সে তার উড়ে আপনার বাসার উপরে মানে নাচতেছে না, তাই না? ওকে, সো এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা আরো কিছু কোশ্চেন দেখে আসি আগে। ওকে,
আমরা ছিলাম হলো 5 নাম্বার প্রশ্নে। সো 5 নাম্বার প্রশ্নে আমরা কি দেখলাম, যে লোকটা দেয়ালের উপর দিয়ে জাম্প করেছে, তারপরে বাগানে যাচ্ছে। তাহলে দেয়ালের উপর দিয়ে, কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বোঝাতে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা? ওভার ব্যবহার করব। ওকে, এবার আমরা আসি তারপরের প্রশ্ন। আচ্ছা, ড্যাশ পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ লুক অল ড্যাশ দ্য কান্ট্রি। এইটা দ্বিতীয়টা মোটামুটি সবাই আপনারা হয়তো পারবেন আমি জানি। ড্যাশ পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ লুক অল ড্যাশ দ্য কান্ট্রি। অল ড্যাশ দ্য কান্ট্রি, এই অল ড্যাশ ড্যাশ দ্য কান্ট্রি এটা সবাই আমার মনে হয় আপনারা জানেন। তারপরও আমরা একটু আনসারটা করি। আমার মনে হয় সবাই এটার আনসার, মানে দ্বিতীয়টার আনসার আমরা জানি, এইটা আনসারটা একটু অনেকের কাছে কষ্ট মনে হবে। দ্বিতীয়টাতে এখানে কি হবে? ওভার হবে। এটা আমরা সবাই মোটামুটি বুঝছি, অল ওভার দ্য কান্ট্রি, কারণ এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। পড়তে পড়তে আমাদের কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। ওকে, আচ্ছা, কিন্তু দেখেন ওভার আছে কয় জায়গায়? অপশন এ তে, অপশন ডি তে, দুইটা জায়গায় ওভার আছে। এখন আপনাকে দ্বিতীয় প্রথম শূন্যস্থানটা পূরণ করতে হবে। এক পহেলা বৈশাখ নাকি অন পহেলা বৈশাখ, কোনটা? এক পহেলা বৈশাখ নাকি অন পহেলা বৈশাখ, কোনটা? সবাই একটু আমরা উত্তর করি, আর সবাই আমরা শেয়ার করে দেই, কারণ সর্বোচ্চ শেয়ারকারী 3 জনকে কি দেওয়া হবে? টেক্সট মার্কার বইটা উপহার হিসেবে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। আর শেয়ার করে আমরা কি লিখবো? শেয়ার ডান লিখবো। ওকে, ইমতিয়াজ একটা কি ইমোজি দিয়েছে, ইমতিয়াজ হাসান নিলয়। আচ্ছা, এটা কি স্যাড ইমোজি, দুঃখের ইমোজি? আচ্ছা, দুঃখের ইমোজি আমরা কি দিব না। হ্যাঁ, ওকে, তবে কি হবে? খুবই সহজ, নোট করে রাখেন। নোট শেয়ার করলে কি আছে? পুরস্কার আছে কিন্তু। আচ্ছা, নোট শেয়ার করে, নোট লিখে রাখেন। নোটটা কি? পহেলা বৈশাখ একটা দিনের নাম। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, তাই তো? আচ্ছা, তাহলে একটা দিনের নাম, তাহলে দিনের নাম বা তারিখ, দিনের নাম বা তারিখ যদি বোঝায়, দিনের নাম বা তারিখ যদি বোঝায়, তাহলে তার পূর্বে কি বসবে? অন বসবে। তাহলে আমরা দেখলাম ক্লক টাইম বা ঘড়ির সময় পূর্বে অ্যাট, আর দিনের নাম হলে কি? অন। বাকি সময়ের পূর্বে সাধারণত ইন বসে। দিন বা তারিখ বোঝালে তার পূর্বে কি হবে? অন হবে। আর যদি ঘড়ির টাইম বলে 6টা 15, 3টা 16, 12টা 20 এরকম যদি আসে, তাহলে সেটা কি হবে? অ্যাট হবে। আর বাকি সব সময়ে ইন হবে। যেমন রাত, এটা কি পুরো দিন? না। এটা কি ক্লক টাইম, ঘড়ির সময়? না। তাহলে ইন দ্য নাইট। ওকে, এরকম। সপ্তাহ, এটা দিনের চাইতে বড়, আবার ক্লক টাইমও না, তাহলে ইন দ্য লাস্ট উইক। আপনি যদি মাস ধরেন, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, সব জায়গাতে কি হবে? ইন হবে। তাহলে অন হবে কোথায়? দিনের নাম বা তারিখ বোঝালে। যেমন আজকে তারিখটা যদি আমি আপনাদেরকে বলি, আজকে তারিখ কত? সবাই একটু কমেন্টে লেখেন তো দ্রুত, আজকে তারিখ কত দেখি, পারেন কিনা? আজকে তারিখ কত সবাই একটু লেখেন তো। ভাইয়া নোট কোথায় শেয়ার করব? আচ্ছা, নোট শেয়ার করতে হবে সেফ অ্যাডমিশন গ্রুপ নামে একটা গ্রুপ আছে। যদি আপনি সার্চ দেন আপনি পাবেন 2000 মতো মেম্বার আছে সেফ অ্যাডমিশন গ্রুপ। ওই গ্রুপের নোটটা শেয়ার করতে হবে, সেফ অ্যাডমিশন গ্রুপ। এই আমাদের এই ভিডিওর কমেন্ট, এই ভিডিওর ক্যাপশনেও সেই গ্রুপের নামটা লিখে দেওয়া আছে, ওই গ্রুপে শেয়ার করতে হবে। ওকে, তাহলে আজকে কত তারিখ আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম কমেন্টে। আজকে কত তারিখ? প্রাইভেট গ্রুপটাতে না, না না না, প্রাইভেট গ্রুপ না, ওটা পাবলিক গ্রুপ। প্রাইভেট গ্রুপ না, ওটা পাবলিক গ্রুপ। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে কত তারিখ? ওকে, অনেকে তারিখ লিখছে, অনেকে অনেক ধরনের তারিখ লিখছে। একজন 32 লিখছে, 32 তারিখ আজকে। 32 তারিখ। আচ্ছা, ওকে, আজকে কত তারিখ? দেখেন আজকে কত তারিখ, এটা অনেকে আমরা বলবো আজকে 30 তারিখ, অনেকে বলবো আজকে 30 মে। কিন্তু মনে রাখবেন তারিখ পৃথিবীতে একবার আসে। তারিখ পৃথিবীতে কয়বার আসে? একবার আসে। যেহেতু একবার আসে, তাহলে দেখেন আপনি যদি বলেন আজকে 30 তারিখ, এই 30 কি পৃথিবীতে একবার আসছে? না, প্রতি বছর কমপক্ষে 11 বার আসে। প্রতি বছর কমপক্ষে কয়বার আসে? 11 বার আসে 30। এবার আপনি আসেন, তাহলে বলেন ও আচ্ছা ঠিক আছে 30 মে, 30 মে এটা কি আজকের তারিখ? না, 30 মেও প্রতি বছর কয়বার আসে? একবার আসে। 30 মেও প্রতি বছর কয়বার আসে? একবার আসে। তাহলে তারিখটা কি? তারিখটা হলো 30 মে 2024। এইটা পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এইটা পৃথিবীতে আর কোনোদিন আসবে না। ওকে, এই ধরনের যে তারিখটা আমরা লিখলাম, তার পূর্বে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। অন 30 মে। টিএইচ অনেকে দেয়, আধুনিক এখন আর দেয় না। ঠিক আছে, 30 মে 2024। ওকে, আচ্ছা, নিনা নিনা একটা কমেন্ট করছে,
এই কমেন্টটা থেকে আমাদের একটা জিনিস শেখা আছে, সেটা হলো পাংচুয়েশনের ব্যাপার। ওর একটা ভুল হয়েছে, আমরা সবাই কমেন্টটা দেখি, ওকে দেখা দরকার না, আমরা একটু কমেন্টটা দেখি। ওর কমেন্টটা 30 মে পরে একটা কমা দিয়েছে, কমা দেওয়া যাবে না। 30 মে, এই যে এখানে আমরা কি করি, আমরা কমা দেই, এটা কখনোই দেওয়া যাবে না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো এরকম দেখেছি অনেক সময় কমা দিতে। কখন কমা দিতে হয় জানো? যখন একটা কনফিউশন তৈরি হতে পারে। কখন কমা দিতে হয়? যখন একটা কনফিউশন তৈরি হতে পারে তখন কমা দিতে হয়। যেমন যদি কথাটা এইভাবে লিখতো, যদি কথাটা এইভাবে লিখতো, মে 30, 2024, মে 30, 2024, এইটা যদি থাকতো তাহলে, যদি এইভাবে থাকতো তাহলে কিন্তু আমার কনফিউশন তৈরি হতে পারতো, মে 30, 2024। এখন দেখেন, এখন আপনি বলতে পারছেন কনফিউশন তৈরি হবে কেন? স্বাভাবিক তো। আচ্ছা, আমরা সাল কি সবসময় কি সবাই পুরোটা লিখি? সাল কি পুরোটা লিখি? লিখি না। তাহলে সেই বেচারা কি করবে? সেই বেচারা ধরেন যে সংক্ষেপে লিখতেছে সেইভাবে লিখতেছে 3024। তার মানে কি মে 3024 সাল, মে 3024 সাল। এই যে কনফিউশন তৈরি হয় না, এই জন্য দুইটা সংখ্যা যদি পাশাপাশি বসে, দুইটা সংখ্যা যদি পাশাপাশি বসে তাহলে তার মাঝখানে কি করতে হবে? কমা দিতে হবে। তার মাঝখানে কি করতে হবে? কমা দিতে হবে। কিন্তু এই জায়গাটাতে 30 মে 2024 এখানে কখনোই কমা লাগবে না, কারণ কখনোই মে আর 2024 নিয়ে কোনো কনফিউশন তৈরি হবে না, কখনোই মিশবে না। ক্লিয়ার? ওকে, গুড। শুভ এরকম একটা উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ শুভ। আচ্ছা, তাহলে আমরা ওকে, আমি আজকে আসলে একটু দুঃখিত যে ক্লাসটা আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে আমাকে এখনই শেষ করতে হবে, অনাকাঙ্ক্ষিত ভাবে এখনই শেষ করতে হবে। এর কারণ কি? এর কারণ হলো এটা আমি আসলে প্রিপোজিশন পার্ট 1 লিখে দিব, প্রিপোজিশন পার্ট 1 লিখে দিব। আসলে টেকনিক্যাল একটু এররের কারণে ক্লাসটা একটু শেষ করতে হচ্ছে, কারণ মানে আমাদের স্টুডিওতে একটা প্রবলেম হয়েছিল, সেটা আসলে ঠিক করতে হবে। তো এটি ঠিকটা করার মানে জন্য যে লোকগুলো, সেই লোকগুলো আসলে একটু আগে আসছে, একটু আগে আসছে। তো এই জন্য তাদের আবার নির্দিষ্ট শিডিউল আছে। তো আমাকে এখন এই মাত্র জানানো হলো যে আসলে তারা এই জিনিসগুলো ঠিক করবে, আপনাদের জন্য এই জিনিসগুলো আমরা ঠিকঠাক করে রাখবো। তো এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা আমাকে আসলে আজকের মতো এখানেই শেষ করতে হলো। তবে এটা প্রিপোজিশনের পার্ট 1 নামে থাকবে ক্লাসটা, প্রিপোজিশন পার্ট 1। ইনশাআল্লাহ আগামী কালকে অথবা পরশুদিন আমাদের একটা শিডিউল করা আছে অলরেডি যে আমরা কবে কোন ক্লাসটা নিব। ইনশাআল্লাহ আগামী কালকে অথবা পরশুদিন আমরা এই ক্লাসের বাকি অংশটা নিব, এই ক্লাসের বাকি অংশটা নিব। কমেন্টে একটু কালকে অথবা পরশুদিন, ইনশাআল্লাহ আমি দেরি করব না, কালকে অথবা পরশুদিন। এলমা লিজা লিখতে সেকেন্ড পার্ট কবে হবে। তো যদি আপনারা এই ক্লাসের সেকেন্ড পার্টটা চান, একটু কমেন্টে লেখেন, একটু কমেন্টে লেখেন সেকেন্ড পার্ট চান কিনা। আর আজকের ক্লাসটা আপনাকে যতটুকু মানে আমি পড়াতে পেরেছি, আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু আমাকে জানান। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা একটু আমাকে জানান। এবং সেকেন্ড পার্টটা আপনারা খুব শীঘ্রই চান কিনা। আসলে এটা এরকম না যে আমি অল্প একটু পড়ায় আপনাদেরকে খুব একটা আকর্ষণ ধরাই দিয়ে তারপরে বিজ্ঞাপন বিরতি দিয়ে দিলাম, এরকম না। আসলে একটু মানে প্রবলেমের কারণে ক্লাসটা শেষ করতে হচ্ছে। তবে আপনারা যদি চান আমি আগামী কালকে অথবা পরশুদিন ইনশাআল্লাহ এর মধ্যে আমি ক্লাসটা নিয়ে নেব, সেকেন্ড পার্টটা। আচ্ছা, ক্লাসটা চান কিনা এবং আজকে ক্লাসটা কেমন লাগছে একটু আমাকে বলবেন। কারণ কি, সত্যি কথা বলতে কি জানেন, প্রশংসা জিনিসটা সবাই পছন্দ করে, প্রশংসা জিনিসটা সবাই পছন্দ করে। অনেকে প্রশংসা করলে কি করে জানেন, মানে লজ্জা পায়, মুচকি হাসে অথবা মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ কি বলে। কিন্তু প্রশংসা করাটাও ভালো, প্রশংসা শোনাটাও ভালো। কিন্তু প্রশংসা শুনে কেউ যদি নিজেকে বিশাল কিছু মনে করে তাহলে এটা আবার খারাপ। তো আমি বিশাল কিছু মনে করার জন্য না, জাস্ট একটু সন্তুষ্টির জন্য আমি একটু আপনাদের কমেন্ট গুলো একটু দেখতে যাচ্ছি। ওকে, এলমালিজা বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, আব্দুর রহমান শাফি অসাধারণ, মাহিমা জাহান বলছেন সেকেন্ড পার্ট চাই, মাসুদ বলছেন থ্যাঙ্কস স্যার, অপরিচিতা অনেক ভালো ভাইয়া, ঋতু আক্তার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সামজিদা আক্তার আলহামদুলিল্লাহ ভালো। ওকে, যাদের কাছে ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকে ক্লাসের জন্য, কালকে পরবর্তী ক্লাসের জন্য, দুইটা ক্লাসের জন্য যারা শেয়ার করবেন তাদেরকে আমরা কি করব, টেক্সট মার্কার বইটা আমরা উপহার হিসেবে দেব। এবং যারা নোট শেয়ার করবেন, নোট কোথায় শেয়ার করবেন, আমাদের ক্যাপশনে, এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে।
আপনি সেখানে পেয়ে যাবেন সেফ অ্যাডমিশন গ্রুপ। সেখানে যারা নোট শেয়ার করবেন সেই নোট শেয়ারকারীদের মধ্য থেকে 3 জনকে দিব, অর্থাৎ 6 জন। অর্থাৎ আজকের ক্লাসের জন্য 6 জন এবং পরবর্তী ক্লাসের জন্য 6 জন, 12 জনকে টেক্সট মার্কার বইটা দেওয়া হবে। কোনো কার্পণ্য হবে না, ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে বইটা। ওকে, ফারিহা সঞ্জিতা বলছে, ফারিহা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার আজকে ক্লাস, জি সেকেন্ড পার্ট চাই। থ্যাংক ইউ। জানা বুশরা বলছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তাহলে আজকের মতো আমি একটু বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ও আর যারা আছেন একটু আরেকটা কাজ একটু করবেন, সেটা কি, যে ভিডিওটা দেখতেছেন না, ভিডিওর পাশে দেখবেন অনেকগুলো বাটন আছে, একটা লাইক, একটা লাভ, ওখানে একটু লাভ রিয়েক্টটা দিয়ে যাবেন। ঠিক আছে, একটু রিয়াকশনটা দিলে ধরেন যে মানে এই ভিডিওগুলো একটু অনেকের কাছে রিচ হয়। আসলে এইটাই, আর কিচ্ছু না। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা প্রমোশন করেন, মার্কেটিং করেন, এইটুকুই, যে ফ্রি ক্লাসটা নিয়ে কষ্ট করে আপনাদেরকে একটু শিখিয়ে আমরা এইটুকুই আসলে চাই, আর কিচ্ছু না, এর বাইরে আর কিছুই না। ওকে, সো একটু রিয়াকশনটা একটু দিয়ে দিবেন। শনিবার ক্লাস নেন স্যার, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আগে নিয়মগুলো জানা ছিল, বাট আজ আরো ক্লিয়ার হলো। ওকে, আরো অনেক কিছু আছে, আসলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আরো অনেক কিছু আছে। ওকে, ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে এটা শেষ করব। ওকে, এটা যতক্ষণই লাগুক। ভালো থাকবেন সবাই। আর আজকে কিন্তু আমাদের 9টার সময় কার ক্লাস আছে? জুবাইর স্যারের ক্লাস আছে, সাধারণ জ্ঞান। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের উপরে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কি করবেন বলেন তো? ক্লাস শেয়ার করবেন কিন্তু।